আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। হ্যাঁ, আমাদের এই ক্লাসগুলো শুধুমাত্র এইচএসসি যারা তোমরা পরীক্ষা দিচ্ছ এবং এইচএসসি যারা পড়াশোনা করছো তোমাদের জন্য এই কোর্সটি। হ্যাঁ, এইচএসসি পেয়েছে তোমাদের লেকচার 1 চলে গেছিল আমাদের উচ্চারণের উপর। আজকে লেকচার 2 বাংলা বানানের নিয়ম অথবা শব্দের বানান যে কোনো এটা 5 মার্ক। তার মানে বাংলা বানানের নিয়মটা জানতে গেলে আমাদের কয়েকটা কোশ্চেন পড়তে হবে। আমার সব কোশ্চেন দরকার নাই, জাস্ট যেটুকু আয়োজন সেটুকুই প্রয়োজন, বা যেটুকু প্রয়োজন সেটুকু আয়োজন করেছি। কীভাবে দেখি, নত্যবিধান কাকে বলে, নত্যবিধানের 4টে নিয়ম উদাহরণ সহ লেখো। এটা একটা কোশ্চেন আসতে পারে। 2 নম্বরে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। এটা একটা কোশ্চেন আসতে পারে কিন্তু। অথবা 3 নম্বরে তৎসম শব্দ বানানের 5টি নিয়ম লেখো উদাহরণ সহ। অথবা 4 নম্বরে অতৎসম শব্দ বানানের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। একদম লাস্ট যেটা 5 নম্বরে বানানের নিয়ম অনুসারে ই ও ক্ষীয় তালিবাসা ও রেফের একটা করে নিয়ম, মানে 5টা এখানে আছে বর্ণ, 5টা বর্ণের নিয়ম, 5টা লেখো। মানে ব্যাপারটা এরকম। তার মানে এখানে টোটাল 5টা কোশ্চেন আসে আমার। এই 5টা কোশ্চেনের থেকে তোমাকে যে কোনো একটা কোশ্চেন যদি পরীক্ষায় আসবে, মাস্ট বি, তো তোমাকে বাংলা বানানের নিয়ম হাজার হাজার পড়ে লাভ নাই, অথবা 10-15টা পড়ার দরকার নেই। এই 5টা তুমি ভালো করে পড়ো, 5টা থেকে তুমি 100% একটা কমন পাইলেই তুমি পাসে পাস পাচ্ছ। ওকে, তাহলে আমরা দেখি একদম প্রথম কোশ্চেনটা, নত্যবিধান কাকে বলে। এই নত্যবিধান কাকে বলে, নত্যবিধানের 4টি নিয়ম উদাহরণ সহ লিখো। নত্যবিধান কাকে বলে, আমরা জানি যে বাংলা ভাষায় তৎসম শব্দে মূর্ধন্য সঠিকভাবে নত্যবিধান বলে। তৎসম শব্দ মানে কি বা জানো তো? হ্যাঁ, সংস্কৃত শব্দ। তৎসম মানে হলো সাধু ভাষা শব্দ। ওকে, আবার বলছি, তৎসম জিনিসটা হলো সংস্কৃত, আর সংস্কৃত জিনিসটা হলো সাধু ভাষা। তৎসম শব্দটা কঠিন হয়, গুরুগম্ভীর হয়, বলি না আমরা, যেমন আমরা কি বলি হস্ত শব্দটা কঠিন, সাধু ভাষা। এটা আবার সংস্কৃত শব্দ, এটা আবার তৎসম শব্দ। আমরা বলি কি চন্দ্র, এটা আবার সংস্কৃত, এটা তৎসম, এটা সাধু ভাষা। যখন বলি চাঁদ, সেটা আবার খাঁটি বাংলা বা তদ্ভব বা চলিত ভাষার শব্দ চাঁদটা। তার মানে আমরা কি বুঝলাম, যে শুধুমাত্র বাংলা ভাষায় তৎসম শব্দে মূর্ধন্য ব্যবহারকে বাংলা ভাষায় তৎসম শব্দে মূর্ধন্য এর ব্যবহারকে নত্যবিধান বলে। তো নত্যবিধানের সংজ্ঞা কি? বাংলা ভাষায় তৎসম শব্দে মূর্ধন্যের ব্যবহারকে নত্যবিধান বলে। শেষ নত্যবিধানের সংজ্ঞা। নত্যবিধানের সূত্র কি? একটা সূত্র লিখি, টুডে ঋষির পাঠ। সূত্রটা কি? টুডে ঋষির পাঠ। অর্থ কার? আজকে, মানে টুডে ঋষির পাঠ। তো টুডে ঋষির পাঠ, এটা কেন বলছি সূত্রটা? এই সূত্র জানতেছি কারণ হচ্ছে যে সূত্রটা পড়লে আমাদের নত্যবিধানের 3টা নিয়ম শেষ হয়ে যায়, বাকি থাকার একটা, সেটা কি? টুডে। তার মানে এখানে দেখো, যদি মাঝখানে ট, ড, র, স, র, প, ট, অর্থাৎ যদি এগুলো থাকে, এগুলোর পরে সবসময় মূর্ধন্য বসে। কার পরে বলো তো? ট, ড, রি, স, স, পাঠ। মানে এগুলোর পরে যদি এগুলো থাকে তো সবসময় মূর্ধন্য বসে এগুলোর পরবর্তীতে। ওকে, টুডে, টুডে মানে কি বলতো? ট বর্গীয় ধ্বনি তৎসম শব্দ। টুডে, ট, ঠ, ড, ট, ঠ, ড, ড মূর্ধন্য। তার মানে ট বর্গ যদি থাকে তারপর সবসময় মূর্ধন্য বসে, রাইট? যেমন ঘন্টা, এখানে ট আছে, মূর্ধন্য হবে। লুণ্ঠন, এখানে ঠ আছে, ট বর্গ, মূর্ধন্য হবে। ঋষি মানে রি র স, মানে রি র স বা রেফ বা রফলার পর সবসময় মূর্ধন্য বসে। যেমন রি এরপরে মূর্ধন্য হয়েছে রি, তারপর হচ্ছে যে ত্রি, এরপর মূর্ধন্য হয়েছে। তার মানে রি র স এরপরে সবসময় মূর্ধন্য বসবে। আমি আবার বলছি, রি র স এরপরে সবসময় মূর্ধন্য বসবে। তো রি র সটা কি তাহলে? আমি বলছিলাম যে প্রথমে ট বর্গীয় শব্দের পরে মূর্ধন্য বসবে, রি র স এরপরে সবসময় মূর্ধন্য বসবে। পাঠ, পাঠ মানে কি জানো? আর একটা জিনিস তোমাদের শেয়ার করি, সেটা হচ্ছে যে পাঠ মানে হচ্ছে প বর্গীয়, যাই হোক সেটা বাদ দিলাম। পাঠ মানে আমরা বুঝি প্র, পরি, পরি, নি, উপসর্গ এগুলো। হ্যাঁ, অর্থাৎ প, পরা, পরি, নি উপসর্গগুলোর পরে সবসময় মূর্ধন্য বসবে। যেমন প্র, এটা উপসর্গ, এরপরে মূর্ধন্য আসছে প্রনাম। আরেকটা উদাহরণ দিচ্ছি, পরিণাম। এই যে পরি, এটা একটা উপসর্গ, এরপরে আসছে মূর্ধন্য, পরিণাম, তার পরিণাম, রাইট? তাহলে আমরা কি বুঝলাম? প্র, পরা, আবার বলছি, প্র, পরা, পরি। কি বলতো? প্র, পরা, পরি। আবার বলছি, প্র, পরা, পরি, এগুলোর পরে সবসময় মূর্ধন্য বসবে, রাইট? যেমন পরি, এরপরে মূর্ধন্য হচ্ছে পরিণাম হয়। প্রনাম, প্র এরপর সবসময় মূর্ধন্য আসবে, কি হয়ে যাবে? প্রনাম হবে, মূর্ধন্য হবে। তার মানে প্র, পরা, পরি,
নি, প্র পরা পরি নি, এরপর সবসময় উপসর্গ পরে সবসময় মূর্ধন্য বসবে, বাস। এখন আরেকটা জিনিস হচ্ছে যে রি রসয়ের পরে ক বর্গীয় প বর্গীয় হ জ অন্তস্থ খনত্ব হলে মূর্ধন্য আসবে। এটাকে আমি আবার কি করছি, এটাকে আবার কি করছি জানো, আমি আবার অন্যভাবে পড়াইছি। রি র স, এটা এরপরে যদি কি আসে, ক বর্গীয়, ক বর্গীয় কি ক খ গ ঘ ও, আচ্ছা প বর্গীয় প প ব ভ ম, তাহলে আছে যে জ অন্তস্তীয় হ ল অনুসার খণ্ডত। তার মানে অর্থাৎ আমি কি বুঝেছি, রি রস হওয়ার পরে যদি ক বর্গ প বর্গ জ অন্তস্তীয় হ ল অনুসার খণ্ডত যদি থাকে, তারপরে সবসময় মূর্ধন্য বসবে। ওকে, আমি এটার নাম দিয়েছি রি রস, এর নাম দিয়েছি চুম্বক। বলতো কি নাম দিয়েছি? চুম্বক। আর এটার নাম দিয়েছি আমি লোহা। কি দিয়েছি বলতো? লোহা। তো চুম্বকের নাম হচ্ছে রি রস, আর লোহার নাম হচ্ছে ক বর্গ প বর্গ জ অন্তস্থীয় ল হ অনুসার খণ্ডত। তো চুম্বক এবং লোহা, আমি আবার বলছি, এই চুম্বক এবং লোহা একত্রে বসলে, পাশাপাশি বসলে, একসাথে বসলে, চুম্বক আবার যদি লোহার সাথে একসাথে পাশাপাশি থাকে, তা সবসময় মূর্ধন্য আসবে। তাহলে কি বলছি আমি? রামায়ণ। বলতো কি বলছি? রামায়ণ। ওকে, এরপর আরেকটা উদাহরণ দিচ্ছি আমি, রসায়ন। তোমরা বলতে হবে কোনটা মূর্ধন্য কোনটা দন্তান্ন হবে, রাইট? আমি এখন কি করেছি দেখো তো, রামায়ণে এখানে র আছে, এখানে র আছে, তার মানে আমি রটা পেয়ে গেলাম। এটার নাম হচ্ছে চুম্বক। এটার নাম কি বলতো? চুম্বক। আমি চুম্বকটা পেয়ে গেলাম, দুইটাতেই র র আছে, চুম্বক পেয়ে গেছি। এখন আমার দরকার হচ্ছে লোহা। লোহা মানে হচ্ছে ক বর্গ প বর্গ জ অন্তস্থীয় লহ অনুসারে খণ্ডিত। এর যেগুলো একটা থাকতে হবে পাশাপাশি। তো রামায়ণে এখানে ম আছে, এখানে ম আছে, তার মানে আমি চুম্বকও পেয়ে গেলাম, লোহাকে পেয়ে গেলাম। তার মানে আমরা র পেয়ে গেলাম, র এর পরে আমি ম পেয়ে গেলাম। আচ্ছা বলো তো, দুইটা কি পাশাপাশি একসাথে আছে কি নাই? আছে। তার মানে র এবং ম দুইটা পাশাপাশি একসাথে আছে। তো চুম্বক এবং লোহা একসাথে যদি পাশাপাশি থাকে, ঘষাঘষি হয়, তাদের ঘষাঘষির ফলে পৃথিবীতে যার জন্ম হয় তার নাম কি বলতো? মূর্ধন্য। তার মানে এটা মূর্ধন্য হবে, কি হয়ে যাবে? মূর্ধন্য। তার মানে রামায়ণ বানানটা হবে মূর্ধন্য দিয়ে। তাহলে রসায়নটা দেখে কি হয়? রসায়নে এখানে র আছে, দন্তাস্ব কোথাও আছে এখানে? দেখো তো কোথাও নাই। তার মানে চুম্বক পেয়েছি র, কিন্তু লোহা পাই নাই। আচ্ছা মনে করো আমি আছি কিন্তু তুমি নাই, তাহলে কি পৃথিবীতে কোনো নতুন প্রজন্ম আসবে? একদম আসবে না, কখনো হয় না। তার মানে চুম্বক পেয়েছি কিন্তু লোহা নাই, তার মানে এই জন্য এটা দন্তানো থাকবে। কারণ চুম্বক লোহা যদি পাশাপাশি না থাকে তাহলে কখনো মূর্ধন্য হয় না। আগে যেভাবে ছিল সেভাবে থাকবে, এটা দন্তানো থাকবে। ওকে, তার মানে আরো উদাহরণ আছে, হরিণ। হরিণে এখানে দেখো তো হ আছে, আমি কি বলছিলাম? যে অন্তস্থীয় হ, এই যে হ আছে, তাহলে হ এর পরে, তারপরে র এর পরে হ, হ এর পরে র, সেটা কোনো সমস্যা নাই। কিন্তু মূর্ধন্য আসে কি আসে নাই? আসছে, রাইট। তারপরে হচ্ছে যে রামায়ণ, এই যে বলছিলাম রামায়ণ, এরকম আসছে। তারপরে তার মানে আমরা কি বুঝলাম? যে আমরা চারটা নিয়ম পড়া শেষ আমাদের টুডে, ঋষির পাঠ। আচ্ছা নত্যবিধানটা কি বলতো? নত্যবিধানটা হচ্ছে যে তৎসম শব্দে ব্যবহৃত মূর্ধন্যগুলোকে নত্যবিধান বলে। হ্যাঁ, তৎসম শব্দ সবসময় মূর্ধন্য ব্যবহৃত হয়। আচ্ছা সে মূর্ধন্যগুলো কীভাবে ব্যবহৃত হয় দেখি তো একটু। টুডে, ঋষির পাঠ। টুডে মানে সে টবর্গ, এরপরে সবসময় মূর্ধন্য বসবে, আমরা বুঝলাম লুণ্ঠন। ওকে, এরপর যদি এমন হয় যে ঋষির পাঠ বলছি, মানে রি রস এরপরে সবসময় মূর্ধন্য বসবে, বাস 2 নম্বর নিয়ম শেষ। 3 নম্বর নিয়ম হচ্ছে প আছে, পাঠ। প্র পরা পরি নি, এই উপসর্গ, এই 4টে উপসর্গের পরে সবসময় মূর্ধন্য বসবে। যেমন পরিনাম, এখানে পরি এর পরে মূর্ধন্য আসছে। প্রনাম এরপরে মূর্ধন্য আসে, প্র এর পরে মূর্ধন্য আসে, প্রণাম। তার মানে 3টা চলে গেল। এরপর একটা গেছে কি? চুম্বক আর লোহা। ওকে, এটা কীভাবে বলছিলাম? ঋরস এর পরে যদি কবর্গ পবর্গ জ অন্তস্থীয় লহ খণ্ডত অনুসার থাকে, চুম্বক আর লোহা একসাথে থাকে, তাহলে এর পরবর্তী সবসময় মূর্ধন্য হবে। কী হবে বলতো? মূর্ধন্য। তাহলে 4টে নিয়ম শেষ। একটা হচ্ছে টবর্গ এর পরে মূর্ধন্য, একটা হচ্ছে ঋরস এর পরে মূর্ধন্য, একটা হচ্ছে প্র পরা পরিণীয় এর পরে মূর্ধন্য, আর একটা হলো রি রস এর পরে কবর্গ পবর্গ জ অন্তস্থীয় লহ অনুসার খণ্ড থাকলে এরপরে মূর্ধন্য আসবে। তার মানে মূর্ধন্য এর 4টা নিয়ম আমাদের মুখস্থ হয়ে গেল, রাইট? আচ্ছা মূর্ধন্যটা হয় কোথায় বলো তো? সবসময় তৎসম শব্দে। তৎসম শব্দের ব্যবহারকে সবসময় নত্যবিধান বলে। তৎসম শব্দের ব্যবহারকে সবসময় নত্যবিধান বলে। আর যদি কোশ্চেনটা আসে নত্যবিধান কাকে বলে,
4টা নিয়ম উদাহরণ সহ লিখো। এখন তোমরা আমাকে বলো তো এই 4টা নিয়ম যদি আসে কোশ্চেন তাহলে পারবা কিনা? কি অবস্থা বলো, পারবা কিনা বলো তো? যদি 4টা নিয়ম কোশ্চেন আসে তাহলে পারবা কিনা আমাকে ঝটপট কমেন্টস করে জানাও। ওকে, আর প্রবলেম হলে তো সমস্যা নাই, কারণ আমরা যারা পেড কোর্সে যারা ভর্তি আছো তোমরা, তোমাদের জন্য স্পেশালি তোমাদের সব কিছু টেক কেয়ার করা হবে। প্রবলেম সাথে বলতে হবে, ঠিক আছে? তোমাদেরকে দেখাই দেওয়া হবে কী সময়। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা, বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 5টা নিয়ম লিখো। ওকে, 5টা নিয়ম মানে 5টা নিয়ম মানে হলো 5 মার্ক। ওকে, যদি ওই কোশ্চেনটা না আসে, নত্যবিধানের কোশ্চেন যদি না আসে পরীক্ষা, যদি এই কোশ্চেনটা আসে, হ্যাঁ, তাহলে সেটাও পারবো। কীভাবে? খুব ইজি, দেখি তো আমরা। রেফ এর পরে ব্যঞ্জনবর্ণ দ্বিত্ব হবে না। কয়বার হবে না? দ্বিত্ব মানে 2বার হবে না। একদম সিম্পল জিনিস। যেমন দেখো, অনেকে লেখে কার্য, রেফ জ, এভাবে কার্য লেখে, শেষে জফলা দেয়, এটা কি হবে? একদম হবে না। তার মানে কার্য যে জফলাটা সেটা বাদ, এটা মুছে ফেলছে মনে করো, নাই। কেন নাই? কারণ এখানে র্যাফ আছে। এই র্যাফের পরে সবসময় 2টা একই রকম ব্যঞ্জন হবে না, একটা হবে। তাহলে আমরা কি বলছি? র্যাফের পরে ব্যঞ্জন দ্বিত্ব হবে না, মানে 2বার হবে না। ওকে, অনেকে উদাহরণ দিচ্ছে, এভাবে উদাহরণ দিতে পারে সূর্য। আচ্ছা, সূর্য জফলা দিতে পারে, সূর্য জফলা হবে না। কেন হবে না? কারণ র্যাফ আছে এর পূর্বে। তবে র্যাফের পরে কখনো ব্যঞ্জন দ্বিত্ব বা 2বার হয় না। ওকে, বুঝে গেছো? 2 নম্বরে, যেসব তৎসম শব্দের বানানে ঋষি অথবা দীর্ঘি, মানে রস্যিকার অথবা দীর্ঘিকার, আমি আবার সহজ করে দিচ্ছি, রস্যিকার অথবা দীর্ঘিকার উভয় স্বরে থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র রস্যিকারটা আসতে পারে। আমি আবার বলছি, খুব সিম্পল জিনিস। যদি কোনো তৎসম শব্দে কেন বলছি? বা তৎসম শব্দেই তো সবসময় এসবের ব্যবহার হয়, তাই না? এই জন্য কথা বলছে। তৎসম শব্দটা কী হয়? মানে কঠিন হয়, তার মানে কঠিন তো হয়। কিংবদন্তি শব্দটা কঠিন, তার মানে তৎসম শব্দ, সাধু ভাষা বা সংস্কৃত শব্দ এটা। ওকে, কি বলছে কোশ্চেনটা? যদি কোনো তৎসম শব্দে রস্যিকার বা দীর্ঘিকার, মানে ঋষিকার বা দীর্ঘিকার 2টাই থাকে, তাহলে আমরা সবসময় ওখানে ঋষিকারটা প্রাধান্য দেবো। কাটা বলা বলতো ঋষিকারটা প্রাধান্য দেবো, রাইট? এখন দেখো, কিংবদন্তি এখানে দীর্ঘিকার আছে, তার মানে তুমি অবশ্যই দীর্ঘিকার দিয়ে দিতে পারো, কিন্তু বেশি একটা প্রিপারেবল হয় না বা ভালো একটা দেখা হয় না। তাহলে আমরা কি রস্যিকার দিয়ে দেবো। তো কিংবদন্তি আমরা কি দেবো? কিংবদন্তি রস্যিকার দিয়ে দেবো। তাহলে কি হয়ে যাবে? কিংবদন্তি রস্যিকার হয়ে যাবে। কি হয়ে যাবে বলতো? রস্যিকার হয়ে যাবে, রাইট? ওকে, আমি আবার বলছি, খেয়াল করতে হবে। যেসব তৎসম শব্দের বানানে রস্যিকার বা দীর্ঘিকার, দুইটায় যে কোনো একটাই থাকে, তাহলে আমরা অবশ্যই ওখানে রস্যিকারটা ব্যবহার করব। 2 নম্বর নিয়ম আমাদের শেষ। কিংবদন্তি বানানে দীর্ঘিকার আছে, আমরা রস্যিকার দিয়ে লিখলাম। কারণ রস্যিকার আর দীর্ঘিকার যদি 2টায় যে কোনো একটা থাকে, আমরা রস্যিকারটা দিব, রস্যিকারটা প্রেফারেবল। আচ্ছা, যদি অতৎসম শব্দ মানে কি জানো? যেটা তৎসম না, সেটা কি আবার? এই যে দেশি হতে পারে, তারপরে তদ্ভব হতে পারে, এরকম হতে পারে না? হতে পারে। বলছে অতৎসম শব্দ ও বিদেশি শব্দের বানানের সাথে সবসময় রস্যিকার হবে। কি হবে? রস্যিকার। তাহলে সবসময় বলছে, দেখো, একাডেমি এটা বিদেশি শব্দ, ইংরেজি শব্দ। একাডেমি এটা বিদেশি শব্দ, তার মানে এখানে রস্যিকার হবে। আমরা কি বুঝলাম? বিদেশি শব্দে বা অতৎসম শব্দ, মানে যেটা তৎসম না, তৎসম শব্দের ভিতরে সবসময় এটা আসলে আলাদা রস্যিকার হয়। আবার বলছে অতৎসম শব্দে বা বিদেশি শব্দের বানানে সবসময় রস্যিকার হয়। চাকরি, চাকর থেকে চাকরি হয়েছে, এটা অতৎসম শব্দ, এটা খাঁটি বাংলা শব্দ হতে পারে বা তদ্ভব হতে পারে। ওকে, তার মানে বলছে যে অতৎসম শব্দ বা বিদেশি শব্দে বানানে সবসময় রস্যিকার হবে। তো নিয়ম করাতে পারে 3টা নিয়ম হয়েছে, রাইট? আচ্ছা, 4 নম্বরে সমাসবদ্ধ শব্দগুলো পাশাপাশি লিখতে বলে, যেমন সেটা রস্যিকার হয়। সমাসবদ্ধ যে শব্দগুলো পাশাপাশি লিখতে হয়, যেমন পূর্ব পরিচিত, তুমি কি আলাদা করে লিখবা? কখনোই না। তো কেন লিখবা না? কারণ দেখো, পূর্ব পরিচিত মানে যে পূর্বের পরিচিত, তার মানে পূর্বের এখানে একটা কি আছে? এর আছে, তার মানে এটা তৎসম সমাস, তার মানে এটা তৎপুরুষ সমাস। কি সমাস বলতো? তৎপুরুষ সমাস। তার মানে এটা সমাস সাধিত। তো যদি সমাস সাধিত হয়, তাহলে আমরা কি আলাদা আলাদা করে লিখবো? কঠিন কালেও না, আমরা একসাথে লিখবো। কিভাবে দেখি তো? পূর্ব পরিচিত হবে, পূর্বের পরিচিত ছিল, তার মানে একসাথে লিখেছি। তারপর আমরা কি লিখলাম? সমাস সাধিত যদি কোনো শব্দ থাকে, যেমন সংবাদপত্র, আলাদা আলাদা না, একসাথে লিখবো। কেন লিখবো? কারণ সমাস দ্বারা গঠিত কোনো শব্দ আলাদা নয়, একতে লিখতে হয়, পাশাপাশি লিখতে হবে। কিসের? পাশাপাশি লিখতে হবে, রাইট?
এরপরে দেখি আমরা ভালো ছেলে, বলো ছেলেটা আছে বিশেষ্য, ছেলেটা কি বলতো একটা বিশেষ্য। আচ্ছা বলতো কেমন ছেলে, ভালো ছেলে, এটা হচ্ছে একটা বিশেষণ, এটা কি বলতো বিশেষণ। তার মানে বিশেষ্য বা বিশেষণ পাশাপাশি লেখা যাবে না, আলাদা করে লিখতে হবে। তাহলে আবার বলছি আমি, বিশেষ্য বা বিশেষণ আলাদা করে লিখতে হবে, অর্থাৎ বিশেষণ পূর্বপদের পদের সঙ্গে যুক্ত হবে না। মানে কথা না, কথা হচ্ছে যে বিশেষণটা বা বিশেষ্যটা সবসময় আলাদা করে লিখতে হবে, বিশেষণটার পূর্বে বা বিশেষ্য এর পূর্বে সবসময় আলাদা করে লিখতে হবে। তার নিয়মটা কি? ওকে, প্রথম থেকে খেয়াল করো। 1 নম্বরে র্যাফের পরে কখনো ব্যঞ্জন দ্বিত্ব মানে দুইবার হয় না। তারপরে 2 নম্বরে কি ছিল, যে ঋষিকার বা দীর্ঘিকার থাকে তৎসম শব্দে, তাহলে সবসময় ওখানে রসিকারটা হয়। 3 নম্বরে কি ছিল, যদি অতৎসম শব্দ মানে তৎসম না যেটা এবং বিদেশি শব্দে মানে ইংরেজি শব্দ, বিদেশি পর্তুগিজ শব্দ এই টাইপের বিদেশি শব্দে বা অতৎসম শব্দে সবসময় ঋষিকার হবে। 3টা শেষ। 4 নম্বরে কি ছিল, সমাসবদ্ধ যে শব্দগুলো থাকবে সেটা একত্রে পাশাপাশি লিখতে হয়। পূর্ব পরিচিত, এটা পূর্বের পরিচিত, এটা র ছিল, এখানে সমাসবদ্ধ শব্দ পাশাপাশি একসাথে লিখতে হবে। তবে সমাসবদ্ধ শব্দে সবসময় পাশাপাশি লিখতে হয়। ওকে, এরপরে আরেকটা কোশ্চেন আসতে পারে, সেটা কি হতে পারে, যদি এমন হয় যে বিশেষ্য বা বিশেষণ কখনো একসাথে হবে না, আলাদা করে লিখতে হবে। আমি আবার বলছি, খেয়াল করতে হবে, বিশেষ্য বা বিশেষণ সবসময় আলাদা করে পাশাপাশি না, একটু দূরত্ব বা আলাদা করে লিখতে হবে। বিশেষ্যের পূর্বে বা বিশেষ সঙ্গে কখনো যুক্ত হবে না, একসাথে লেখা যাবে না, আলাদা আলাদা করে লিখতে হবে। তবে আমাদের 5টা নিয়ম আমাদের শেষ। যদি কোশ্চেন আসে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 5টা নিয়ম লিখো, তাহলে আমাকে বলতে হবে তোমরা পারবা কিনা, বলো জটপট। নত্যবিধান যদি কোশ্চেন আসে, যদি না আসে, যদি এটা আসে, তাহলে পারবা না? পারবা। এখন খেয়াল করো, মানে একদম ইজি ছিল, র্যাফের পরে ব্যঞ্জন দিতে হবে না, বাস সূর্য জফলা দুইটা হবে, জফলা হবে না। কেন হবে না? কারণ র্যাফ আসছে। যদি তৎসম শব্দে রসিকার দীর্ঘ থাকে, রসিকারটার ব্যাপার হবে। যদি অতৎসম শব্দ বা বিদেশি শব্দে সবসময় রসিকার হয়, জানি আমরা। আর সমাসবদ্ধ শব্দগুলো আলাদা আলাদা লিখতে হয়, আসলে একসাথে লিখতে হবে। আর বিশেষ্য বা বিশেষণ যদি হয় তাহলে আলাদা করে লিখতে হয়, রাইট? এখন যদি কোশ্চেন আসে, ভাইয়া নত্যবিধানও আসলো না, বাংলা একাডেমি প্রমিত বানানের 5টা নিয়ম আসলো না, কিন্তু আসতে পারে কি তৎসম শব্দের বানানের 5টা নিয়ম, শুধু তৎসম শব্দ। আমরা আগে বলছি, শুধু তৎসম শব্দ মানে সংস্কৃত শব্দ বানানের 5টা নিয়ম লেখো, তাহলে আমরা কি করব? ওকে, আমরা তাহলে দেখি তৎসম শব্দ বানানের নিয়মগুলো কি আবার। ওকে, আরো 5টায় পড়ি আমরা। শব্দের শেষে যদি বিসর্গ থাকবে না কখনো, হ্যাঁ, শব্দের শেষে যদি কখনো এভাবে থাকে যে মূলত, এভাবে বিসর্গ কখনো হবে না, তাহলে কি হবে? এটা হবে মূলত। আমরা দেখবা অনেকে এভাবে লেখে, যেমন এই যেমন লেখে, অনেকে যেমন লেখে এভাবে দেয়। আর বাবা বিসর্গকে দিচ্ছ কেন? এটা তো সেমিকোলন মানে কোলন, এই যে এভাবে ফোঁটা হওয়ার কথা ছিল, এটা ফোঁটা হওয়ার কথা ছিল দুটো, ওটার উপরে একটা নিয়েছে, তোমরা কি দিয়েছো? তোমরা এটাকে বিসর্গ দিয়ে দিয়েছো, তার মানে বিসর্গ হবে না। আচ্ছা, তার মানে কি হয়েছে? শব্দের শেষে কখনো বিসর্গ হয় না, বাস। তার মানে এটা কাটা, এটা সঠিক, বিসর্গ হবে না কখনো। ইন প্রত্যযুক্ত শব্দের সাথে মানে ত বফলা বা তা যুক্ত হলে দীর্ঘিকার রস্বীকার পরিণত হবে। কথায় না, কথা সাথে খেয়াল করো, দায়িত্ব যদি শেষে ত বফলা থাকে, যদি তাহলে সবসময় তার পূর্বে যে দীর্ঘিকারটা সে রস্বীকার হয়ে যাবে। আমি আবার বলছি, খেয়াল করতে হবে, ঠিক এইভাবে লিখতে পারো খুব সহজ করে। যদি শেষে ত বফলা বা তয়কাত্তা থাকে, তাহলে তার পূর্বে যদি দীর্ঘিকারটা রস্বীকার হয়ে গেছে, যেমন উদাহরণ দেখলেই পারবা, নিয়মের দিকে তো খেয়াল করা দরকার নাই, তাহলে বুঝে যাবা। ওকে, তাহলে খেয়েছি আমরা দায়, যেমন প্রতিযোগিতা। আমি আর একটা সহজ করে দিচ্ছি, প্রতিযোগী ছিল, কি ছিল বলতো? প্রতিযোগী ছিল, রাইট? আর দীর্ঘিকার হয়েছে, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? প্রতিযোগিতা। তার মানে প্রতিযোগী এখানে দীর্ঘিকার রস্বীকার হয়ে গেছে। কেন হয়েছে? কারণ শেষে তয়কাত্তা আসে। আমি কি বলছিলাম? যদি শেষে তবফলা বা তয়কাত্তা শেষে থাকে, তাহলে পূর্বের যে দীর্ঘিকারটা রস্বীকার হয়ে গেছে, তার মানে দীর্ঘিকার রস্বীকারে পরিণত, দীর্ঘিকারটা কি হয়ে গেছে? মানে রস্বীকারে পরিণত হয়েছে। কেন হয়েছে? কারণ ত বফলা বা তয়কাত্তা থাকছে। বাস এটুকু নিয়ম লিখলে না, আর কিছু লেখা লাগবে না। নিয়মটা কি? যদি শেষে ত বফলা বা ত একাত্তা থাকে, তাহলে পূর্বে যে দীর্ঘিকারটা রস্বীকার হয়ে যাবে। প্রতিযোগী, এখানে দীর্ঘিকারটা ছিল, এখানে রস্বীকার হয়ে গেছে, প্রতিযোগী রস্বীকার, তয়কাত্তা, প্রতিযোগিতা। অবশ্যই তয়কাত্তা বা তবফল থাকতেই হবে, নয় রস্বীকার হবে না। ওকে, আবার আছে ইকারান্ত রূপ সমাসবদ্ধ হলে রস্বীকার হবে। মানে ইকারান্ত মানে যদি শেষে
যদি শেষে ইকার থাকে তাহলে সবসময় রস্যিকার হবে। সেটা কিসের? যদি সমাসবদ্ধ, তার মানে সমাসবদ্ধ শব্দে দীর্ঘিকার সবসময় রস্যিকার হয়ে যাবে। যেমন সরি টান দেওয়া হয়নি, মন্ত্রী, এখানে দীর্ঘিকার আছে মন্ত্রী, এটা রস্যিকার হয়ে গেছে মন্ত্রী সভা। কেন হয়েছে? কারণ সমাসবদ্ধ শব্দ। মন্ত্রিসভা হচ্ছে মন্ত্রীর সভা, মন্ত্রীর জন্য সভা বা মন্ত্রী সভা, এটা হচ্ছে সমাসবদ্ধ পদ ছিল। এই সমাসবদ্ধ শব্দটা এটা রস্যিকার হয়ে গেছে। আগে শুধু যদি লিখি মন্ত্রী দীর্ঘিকার দিয়া, কিন্তু মন্ত্রীর দীর্ঘিকার দিয়ে রস্যিকার দিলাম কেন? কারণ সমাসবদ্ধ পদ। তাহলে আমরা কি লিখলাম? সমাসবদ্ধ শব্দের শেষে যদি সমাসবদ্ধ শব্দ থাকে তাহলে পূর্বের দীর্ঘিকারটা রস্যিকার হয়ে যাবে। সেম নিয়ম, আবার বলছি, আগেরটা কি ছিল? তবফলা বা তাকাতে থাকলে তাহলে পূর্বের দীর্ঘিকারটা রস্যিকার হয়ে গেছে শেষে। আর যদি সমাসবদ্ধ শব্দ থাকে তাহলে তার পূর্বের যে দীর্ঘিকারটা, মানে দীর্ঘিকারটা থাকে কোথায়? শেষে, মানে ইকারান্ত আর কি, শেষে, মানে দীর্ঘিকারটা কারান্ত অন্ত মানে শেষ। পূর্বে যে দীর্ঘিকারটা সেটা পরবর্তীতে সমাসবদ্ধ শব্দে রস্যিকার হয়ে যাবে। তার মানে মন্ত্রী দীর্ঘিকার ছিল, এটা মন্ত্রী সভা হয়ে গেছে, রস্যিকার দিয়ে হয়ে গেছে। কেন? কারণ সমাসবদ্ধ শব্দ, এই জন্য। ওকে, র্যাফের পরে ব্যঞ্জন দিতে হবে না, একটু আগে পড়ছো এটা জানি। এই যে কার্য র্যাফ আসছে, জফলা হবে না, শুধু কার্য এটা হবে, কারণ র্যাফের পরে ব্যঞ্জন দিতে হয় না। যেসব ক্ষেত্রে রস্যি রস্যাও দীর্ঘাও উভয় সঠিক, সেসব ক্ষেত্রে রস্যি বা রস্যাও হবে। যেমন দেখো কিংবদন্তি, মানে এটা আমরা একটু আগে পড়েছি। তার মানে এই দুইটা আমাদের পুরানো পড়া, এই দুটো হচ্ছে ওল্ড, অর্থাৎ আমরা কি বলবো? ওল্ড মডেল এই দুইটা। আর আগে নতুন মাত্র 3টা আসছে। রেডি? যদি কোশ্চেন আসে তৎসম শব্দের বানানের নিয়ম লেখো 5টি, তার মানে প্রমিত বাংলা বানানের নিয়ম আসলে কয়টা বলতো? 2টা এখানে আসছে, রেফের পরে আর শেষে যদি ই বা উ থাকে বা এই টাইপের, যে বলতেছি একটু পরে। আর আরেকটা ছিল কি, বাকি 3টা হচ্ছে নতুন। দেখি 1 নম্বরে, শব্দের শেষে কখনো বিসর্গ হবে না, মূলত এটা কখনো বিসর্গ হবে না শেষে, মূলত হচ্ছে এভাবে সঠিক। যদি শব্দের শেষে ত বফলা বা তয়গাত্তা থাকে তাহলে তার পূর্বের যে দীর্ঘিকারটা সবসময় রস্যিকার হয়ে যাবে। যেমন দায়ী, দীর্ঘিকার দিয়ে লেখা আছে, এটা দায়িত্ব যখন বলছি তবফলা আছে শেষে, তখন রস্যিকারটা হয়ে যাবে, রস্যিকার হয়ে যাবে এখানে দীর্ঘিকারটা, দায়ী থেকে দায়িত্ব। আচ্ছা, যদি সমাসবদ্ধ শব্দ থাকে তাহলে শেষে যে দীর্ঘিকারটা এটা রস্যিকার হয়ে যাচ্ছে। কিভাবে? যেমন আমি যদি বলি মন্ত্রী বানানটা সবসময় দীর্ঘিকার দিয়ে লিখতে হয়। বলে মন্ত্রী সভা, এটা দুটো একত্র হয়েছে, কারণ আমরা একটু আগে পড়েছিলাম সমাসবদ্ধ সবসময় একত্র হইতে হবে, তাই তো? একটু আগেরটাই। তার মানে মন্ত্রিসভা যখন বলছি তার মানে এটা হবে রস্যিকার দিয়ে, তার মানে সমাসবদ্ধ শব্দ সবসময় রস্যিকার দিয়ে। 3টা শেষ। আর আগে 2টা কি বলছিলাম? র্যাফের পরে কখনো ব্যঞ্জন দিতে হবে না। আর আগে আরেকটা কি বলছিলাম? লাস্টের 5 নম্বরটা, সেটা কি? যদি তৎসম শব্দে কি রস্যিকার বা দীর্ঘিকার থাকে তাহলে আমরা অবশ্যই রস্যিকারকে প্রাধান্য দিব। বাস, এটাই ছিল। তৎসম শব্দে যদি রস্যিকার বা দীর্ঘিকার যদি থাকে তাহলে আমরা অবশ্যই রস্যি এবং দীর্ঘিকে প্রাধান্য দেব। বাস, আমরা এত কাহিনী। বাস, আমরা একটু আগে যেটা পড়ছিলাম, যদি দীর্ঘিকার বা রস্যিকার থাকে তাহলে আমরা কি প্রাধান্য দেবো বলতো? রস্যিকারকে প্রাধান্য দেবো। বাস, এটাই সঠিক। কিংবদন্তি রস্যিকার দেওয়া হবে, কিংবদন্তি দীর্ঘিকার দেওয়া হবে না। আর আমাকে বলতে হবে ঝটপট এই 5টা কার কার হয়েছে। আমি আবার বলছি, তৎসম শব্দে বানানের 5টা নিয়ম লেখে, যদি কোশ্চেন আসে তাহলে তুমি কি বলবা? 1 নম্বর, শব্দের শেষে কোনো বিসর্গ হবে না, বাস। 2 নম্বর, যদি শেষে তবফলা বা তকাত্তা থাকে তাহলে অবশ্যই পূর্বে যে দীর্ঘিকার রস্যিকার হয়ে যাবে, বাস। 3 নম্বর, যদি এমন হয় যে সমাসবদ্ধ শব্দে যদি শেষে দীর্ঘিকারটা সবসময় রস্যিকার হয়ে যাবে, সমাসবদ্ধ যদি থাকে আর কি, মন্ত্রী সভা যখন বলছি সমাসবদ্ধ করছি, রস্যিকার দেওয়া হয়েছে। র্যাফের পরে কখনো 2বার ব্যঞ্জন হবে না। এরপর হচ্ছে যেসব শব্দে, মানে যেসব শব্দ কাহিনী শেষ, এটা কি কিংবদন্তি বলছি না? হ্যাঁ, তার মানে হচ্ছে যে তৎসম শব্দে কি আমরা কি বলছি? তৎসম শব্দ বানান না? হ্যাঁ, তৎসম শব্দে যদি রস্যিকার বা দীর্ঘিকার উভয়টাই থাকে উদাহরণে, তাহলে আমরা অবশ্যই রস্যিকারটা প্রাধান্য দিব। কোনটা? রস্যিকারটা। যেমন কিংবদন্তি দীর্ঘিকার দিয়ে যদি লেখা থাকে আমরা কিংবদন্তি রস্যিকার দিয়ে দেব। বাস, আমাদের 5টা নিয়ম মুখস্থ হওয়ার কথা। আশা করি তোমাদের মুখস্থ হয়েছে না বলো? তার মানে আমরা নত্যবিধানের কাহিনী শেষ করলাম, আমরা প্রমিত বাংলা বানানোর নিয়ম শেষ করলাম, আমরা তৎসম শব্দের 5টি বানানোর নিয়ম শেষ করলাম। আমরা এখন পড়বো অতৎসম শব্দ। মানে অতৎসম শব্দ মানে হচ্ছে যেগুলো খাঁটি বাংলা, যেগুলো তদ্ভব, যেগুলো হচ্ছে যে বিদেশি, এই টাইপের শব্দগুলো আর কি। মানে অতৎসম শব্দ। আবার বলছি অতৎসম শব্দের বানানোর 5টি নিয়ম উদাহরণ লিখতে বলছি। এতক্ষণ আমরা বলছি তৎসম শব্দ শেষ করলাম, এখন হচ্ছে অতৎসম শব্দ, মানে তৎসম না যেগুলো। তো কি বলছে? অতৎসম শব্দে মূর্ধন্য ব্যবহার হবে না। হ্যাঁ, জানি আমরা নত্যবিধানে সেটা পড়ছিলাম
যে অতৎসম শব্দে কখনো মূর্ধন্য ব্যবহৃত হয় না। মূর্ধন্য ব্যবহৃত হয় কোথায়? তৎসম শব্দের বানানে সবসময় মূর্ধন্য ব্যবহৃত হয়, আমরা পড়ছিলাম। তাহলে অতৎসম শব্দের বানানে সবসময় মূর্ধন্য ব্যবহৃত হয় না কখনো। যেমন কান, যেমন পরাণ, মূর্ধন্য ব্যবহৃত হয় নাই। আনো পদ্ধতি শব্দ সবসময় ও হবে, জানো? এই জানো মানে করানো শেষে আনো আছে, খাওয়ানো শেষে আনো আছে, এই জন্য ও হয়েছে, কি হয়েছে? ও। তার মানে যদি শেষে আনো থাকে, আনো যুক্ত যদি শব্দ থাকে শেষে, তাহলে সেটা ও হয়ে যাবে। আবার বলছি, আনো প্রত্যযুক্ত মানে শেষে যদি পদ থাকে আনো প্রত্যযুক্ত সবসময় ওকার একার আর ওকার হয়ে যাবে। আমি আবার বলছি, আনো প্রত্যযুক্ত শব্দে সবসময় ওটা একার আকার হয়ে যাবে, মানে ও হয়ে যাবে। ওটা কি হয়ে যাবে? ও হয়ে যাবে। আনো যদি থাকে শেষে আনো। এবার অতঃসম শব্দের ই বা উকার যদি হিসাবে রস্যিকার হয়তো, মানে অতঃসম শব্দে যদি রস্যিকার বা রস্যুকার থাকে, তাহলে সেটা সবসময় রস্যুকারী বা রস্যুকারে হবে, মানে যেভাবে আছে। আবার বলছি, যেমন খেয়াল করো, মামি রস্যিকার দিয়ে হবে, দিঘি রস্যিকার দিয়ে হবে। তার মানে অতঃসম শব্দের সবসময় রস্যিকার আর মানে রস্যিকার এবং রস্যুকার যদি থাকে, যদি এটা এভাবে থাকে, কিভাবে? এইভাবে রস্যি বা রস্যুকার থাকে, তাহলে সেটা কার হয়ে যাবে, সংক্ষিপ্ত রূপ, মানে কার, রস্যিকার এবং দীর্ঘকার হয়ে গেছে, কি হয়ে গেছে? সরি, দীর্ঘকার। তার মানে অতঃসম শব্দে সবসময় যদি রস্যি এবং রস্যাও থাকে, এটা সংক্ষিপ্ত রূপ চলে হবে। সংক্ষিপ্ত রূপটা কি বলতো? রস্যি কার এবং রস্যুকার, দুইটা কার, মানে সংক্ষিপ্ত রূপ হবে। যেমন মামি রস্যিকার হয়েছে, দিঘি রস্যিকার হয়েছে। যদি শেষে আলী থাকে, তাহলে রস্যিকার হবে, যেমন সোনালী রস্যিকার, বর্ণালী রস্যিকার। হ্যাঁ, তবে নামের ক্ষেত্রে যা আছে তাই। যদি দেখা যায় সোনালী ব্যাংক লেখা আছে, তুমি যদি বলছো ভাইয়া সোনালী ব্যাংক তো দীর্ঘায় দিয়ে লেখা, এটা ভুল না? না, নামের ক্ষেত্রে কখনো ভুল হয় না। যদি কারণ নাম যদি সোনালী হয়, রূপালী হয়, তুমি কি জোর করে বলবা যে না তোর নামে ভুল আছে, সঠিক কাছে রস্যিকার লে? নামের ক্ষেত্রে কখনো ভুল হয় না। যাই হোক, পদাশ্রিত নির্দেশকের টি ব্যবহারের সময় সবসময় রস্যিকার হবে। যেমন বইটি, যেমন বইটি, যেমন ছেলেটি রস্যিকার দিয়ে হবে, এই যে টিটা পদাশ্রিত নির্দেশক, টিটা খানাখানি কি পদাশ্রিত নির্দেশক। ওকে ওকে, আমার কি বলছে? অতঃসম শব্দের 5টা নিয়ম লিখতে বলছে, একদম সিম্পল। আমি জাস্ট শুধু দেখে বলবো, মানে উদাহরণ দেখে। কান পরাণ দন্তান্ন ব্যবহৃত হয়েছে, তার মানে অতঃসম শব্দে কখনো মূর্ধন্য ব্যবহৃত হয় না। বাস। খাওয়ানো, করানো দেখলাম, আনো আছে শেষে যদি আনো থাকে, তাহলে সবসময় ওটা ওকার হয়ে যাবে, ও। আচ্ছা, তারপরে কি আছে? তো দিঘি আছে রস্যিকার দিয়া, ও। যদি অতঃসম শব্দে রস্যি এবং রস্যু থাকে, তাহলে সবসময় এটা কার হয়ে যাবে, সংক্ষিপ্ত রূপ হয়ে যাবে, মানে কি? হ্যাঁ, রস্যিকার বা ঋষিকার এরকম হয়ে যাবে। আলী যদি থাকে শেষে, সোনালী, বর্ণালী, শেষে আলী থাকে, আলী যদি থাকে তাহলে রস্যিকার হয়ে যাবে সবসময়। বইটি, টি এসে পদাশ্রিত নির্দেশক, তাহলে পদাশ্রিত নির্দেশকের টি সবসময় রস্যিকার হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছো 5টা নিয়ম অতঃসম শব্দে। আমি আবার বলছি, অতঃসম শব্দে কখনো মূর্ধন্য ব্যবহৃত হয় না, সবসময় দন্তান্ন ব্যবহৃত হয়। আর হ্যাঁ, অতঃসম শব্দে সবসময় রস্যি শেষে আনো যদি থাকে, আনোটা সবসময় ওটা ও হয়ে যাবে, সংক্ষিপ্ত রূপ হয় সবসময়। হ্যাঁ, আর যদি অতঃসম শব্দে সবসময় যদি রস্যি বা রস্যু থাকে, এটা কার হয়ে যাবে, সংক্ষিপ্ত রূপ হয়ে যাবে, রস্যুকার হয়ে যাবে শেষে আনো থাকলে। যেমন এরপর দেখছে যে মামি দিঘি রস্যিকার, আর আলী যদি শেষে আলী থাকে, তাহলে রস্যিকার হয়ে যাবে, সোনালী, রূপালী রস্যিকার। ব্যাস। যদি পদাশ্রিত নির্দেশকে যদি টি থাকে, টসিকের টি, পদাশ্রিত নির্দেশক মানে টিটা খানাখানি টি, তাহলে সেটা রস্যিকার হবে পদাশ্রিত নির্দেশকে। তারপরে অতঃসম শব্দের 5টা নিয়ম আমার মুখস্থ শেষ। তার মানে আমরা অলরেডি 4টা প্রশ্ন পড়ে ফেলছি বাংলা বানানে। বাংলা বানানে আমাদের 4টা প্রশ্ন অলরেডি ডান, শেষ হয়ে গেছে। আমাদের এখন আছে বাংলা বানানের নিয়ম অনুসারে ই, উ, ক্ষিয়, রেফ, এই 5টা ব্যবহারের উদাহরণ লিখে বলছে। একদম ইজি জিনিস, একদম ইজি। কিভাবে দেখো, ইকারের ব্যবহারটা কি? ভাষা বা জাতির নামে সে সবসময় রস্যিকার হবে। বাঙালি একটা জাতি, রস্যিকার হবে। পাকিস্তানের জাতি রস্যিকার। জাপানি একটা ভাষা রস্যিকার দিয়ে। উকারের ব্যাপারটা কি? অতঃসম শব্দে সবসময় উকার, কেবল উকার আসবে। আবার বলছি, অতঃসম শব্দে সবসময় উকার আসবে, একটু আগে যেটা বলছিলাম, মানে সংক্ষিপ্ত রূপ আসবে। কোথায় এটা? অতঃসম শব্দে। তো অতঃসম শব্দটা একটু আগে পড়ছিলাম। অতঃসম শব্দে কি আসে? সবসময় উকার আসবে, রস্যিকার আসবে, দুটাই তো আসবে, তাই না? আচ্ছা, আমরা রস্যিকার নিয়ম দরকার নাই, কারণ আমরা রস্যিকার নিয়মটা পড়ে ফেলছি। অকার আর উকার আসবে কোথায়? অতঃসম শব্দে। অতঃসম কি? উকারটা কোথায় আসবে বলতো? অতঃসম শব্দে, যেমন চুরি, এখানে অতঃসম শব্দ মানে তৎসম না যেগুলো, সেটা রস্যিকার আসবে। ক্ষীর ব্যাপারটা কোথায়? ক্ষীর তৎসম শব্দে সবসময় ক্ষীর ব্যবহৃত হয়, যেমন ক্ষীর, খ্যাত। ক্ষীর ব্যবহৃত কোথায় বলতো? ক্ষীরটা সবসময় তৎসম শব্দে ব্যবহৃত হয়, রাইট?
তালিবাস্যটা কি? তালিবাস্যটা কিভাবে ইংরেজি শব্দ থেকে সেটা আগত হয় যদি যদি এস এইচ থাকে, এস আই ওএন থাকে, টি আই ওএন থাকে। আবার বলছি শান, টি আই ওএন, এস আই ওএন অথবা এস এইচ যদি থাকে তাহলে অবশ্যই তালিবাস্য হয়ে যাবে। যেমন মিশন, মিশন তাহলে এস আই ওএন আছে, তার মানে এটা তালিবাস্য হয়েছে, তালিবাস্য। শার্ট, এস এইচ আছে, তালিবাস্য। শেষন তালিবাস্য হয়েছে মাঝখানে, কেন লাস্টে কি আছে, এস আই টি আই ওএন। রেফের পরে ব্যঞ্জন দিতে হবে না, আমরা আগেই পড়ছি অনেকবার। আবার বলছি আমি, যে কোশ্চেনটা এভাবে আসে যে ই উ ক্ষিয় তালিবাস্য আর রেফের ব্যবহারটা লিখো, পাঁচটা। কটার ব্যবহার? পাঁচটা। এক নম্বরে ইকার ব্যবহারটাই তোমরা জানো, একটু আগে বলছি যে ভাষা বা যাদের ক্ষেত্রে সবসময় রস্বীকার হবে, যেমন ইংরাজি, যেমন ফার্সি, যেমন বাঙালি রস্বীকার হয়েছে সব ভাষা বা যাদের ক্ষেত্রে। উটা কি? উটা হচ্ছে অতৎসম শব্দে সবসময় উ আসবে। তো অতৎসম শব্দগুলা মানে কি, যারা দেশি, বিদেশি, তদ্ভব এই টাইপের আর কি। অতৎসম শব্দ সবসময় কি হবে? রস্বীকার হবে। ক্ষীয়, এই ক্ষীয়টা কি? ক্ষীয়টা সবসময় তৎসম। ক্ষীয়টা কঠিন, শুনতে কঠিন মনে হচ্ছে না ক্ষীয়টা? হ্যাঁ, কঠিন মানে হচ্ছে তৎসম। তবে তৎসম শব্দে সবসময় ক্ষীয় ব্যবহৃত আসবে, রাইট? যেমন ক্ষীর, খ্যাত। তালিবাস্যটা কোথায় ব্যবহৃত হবে? যদি সে তালিবাস্য ব্যবহৃত কথা শান, এস আই ওএন, টি আই ওএন, তার মানে এগুলো তালিবাস্য ব্যবহৃত হয় শেষে, শান উচ্চারণ তালিবাস্য মোটা শান। অথবা শার্ট, এস এইচ যদি থাকে, এস এইচ, এস আই ওএন, টি আই ওএন, ইংরেজি শব্দ যদি এগুলো থাকে তার তালিবাস্য হয়ে যাবে ওখানে। র্যাফটা কি? ও এটা কমন জিনিস, বারবার পড়ছি। র্যাফ হলো ব্যঞ্জন বর্ণ। আবার বলছি, র্যাফের পরে একই রকম ব্যঞ্জন বর্ণ কখনো হয় না, মানে দ্বিত্ব হয় না ব্যঞ্জন বর্ণ। র্যাফের পরে ব্যঞ্জনটা কখনো দ্বিত্ব বা দুইবার হয় না, বাস। তার মানে আমরা যদি পাঁচটা নিয়ম আসে তাহলে আমরা পারবো ইনশাল্লাহ, শেষ। অথবা যদি আসে তাহলে অথবাটা পারতে হবে। অথবাটা কীভাবে আসতে পারে? হ্যাঁ, অথবাটা আসতে পারে তোমার, অথবাটা কীভাবে আসতে পারে খেয়াল করতে হবে। হ্যাঁ, অথবাটা আসতে পারে কীভাবে? এই কোশ্চেনগুলো দিয়ে দিতে পারে যে অপরাহ্নের বানান, তারপরে হচ্ছে যে অন্নপূর্ণের বানান, অস্পষ্ট বানান, এই টাইপে আসতে পারে। তুমি বলতে হবে এগুলো কোত্থেকে আসবে? এগুলো বিগত সালে যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করে যাও তোমার পাঁচটা কমন আসবে। হ্যাঁ, এতক্ষণ ধরে যা পড়িয়েছি আমি, নত্যবিধান, তৎসময় শব্দ, প্রমিত বাংলা বানানের প্রমিত বাংলা বানানের পাঁচটা, তৎসম শব্দের পাঁচটা, অতৎসম শব্দের পাঁচটা, তারপর সর্বশেষ ই উ ক্ষীয় তালিবাস্য র্যাপ এর পাঁচটা নিয়ম। তার মানে এগুলো যদি কোনোটাই তুমি না পারো, এত ইজি জিনিসগুলো যদি কোনোটাই না পারো, তাহলে তোমার জন্য তাহলে অপশন কি, নেক্সট অপশনটা কি থাকে? অথবা থাকে। মানে এত সহজ করে দিচ্ছে কর্তৃপক্ষ, যদি কোনোটাই না পারো তোমার অথবা থাকে। যদি এত সুন্দর করে পাঁচটা কোশ্চেন পড়াইছে, আশা করি তুমি অবশ্যই দুইটা কোশ্চেন তো পারবা, ঠিক আছে? ওখান থেকে কমন আসবে হুবহু, টেনশন করার কিছু নেই। যদি তুমি ওইটাও না বুঝতে পারো, না মনে রাখতে পারো, তাহলে তোমার জন্য কী করতে হবে? বাংলা বানানের কিছু বিগত সালের যে কোশ্চেনগুলো আছে এগুলো তোমাকে অ্যানালাইসিস করে দিতে হবে, লিখে লিখে পড়তে হবে। ওকে, সেগুলো কি আমি এভাবে যে অশুদ্ধ শুদ্ধ এভাবে দিয়ে দিচ্ছি আর কি। যেমন আকাঙ্ক্ষা, এটা শুদ্ধ হয়েছে আকাঙ্ক্ষা, আড়ম্বর শুদ্ধ হয়েছে আড়ম্বর, এরকম হবে। র ডসিন র হয়ে যাবে, এই টাইপের। অর্থাৎ এই টাইপের এইরকম শব্দ যে বানানগুলো সঠিকটা পড়তে হবে তোমাকে। বিগত সালের যে কোশ্চেনগুলো এগুলো এভাবে অ্যানালাইসিস করে পড়তে হবে, ঠিক আছে? অনেক আছে, যেমন কার্যালয়, র্যাফ আসছে, তারপর দ্বিতীয়বার হবে না, একটা কেটে যাবে, মানে কার্যালয় হবে, কার্যালয়, সঠিকটাই সেটা। তার মানে এই টাইপের কোশ্চেনগুলো আসে। তুমি বলতে পারো, আচ্ছা ভাইয়া আপনার কাছে কি কোনো শিট আছে যে বিগত সালের কোশ্চেনের এবং এতক্ষণ ধরে যা পড়াচ্ছেন পুরাটার একটা পিডিএফ একসাথে আছে কিনা বাংলা বানানের? এতদিন যা পড়াচ্ছেন নিয়মগুলো, এবং শুধু তাই না, বিগত সালের যে কোশ্চেনগুলো আছে এভাবে করে সবগুলো, যতগুলো আসছে বিগত সালে যত প্রশ্নগুলো বাংলা বানানের সব একসাথে আছে কিনা? হ্যাঁ, আছে। আপনার জন্য রেখেছি, কোনো টেনশন করার কিছু না। যারা পেড বেসে পড়তে হয়েছেন, আপনি অবশ্যই বাংলা বানানের যে শিটটা না, সবগুলো লেকচার শিট অবশ্যই একসাথে পেয়ে যাবেন আপনি। উচ্চারণ, বাংলা বানান, যা সবগুলো ওখান থেকে আপনি একটু পড়তে হবে। ওখান থেকে যা আসবে সব এখান থেকে আসবে, আর বাইরে থেকে কোনো কোশ্চেন কমন আসবে না আশা করি ইনশাআল্লাহ। এই জন্য ভালো করে বিগত সালের প্রশ্নগুলো সলভ করে যাবেন, অ্যানালাইসিস করে যাবেন, আশা করি কমন আসবে। এটা কার ক্ষেত্রে? বাংলা ভাষার যে শব্দগুলো যে বাংলা বানানে যদি পাঁচটা যদি আসবে কোশ্চেন, যে পাঁচটা নিয়ম লিখো, পাঁচটা সঠিক ভুল দেবেন, সঠিক করে লিখে এটা আসবে। ওকে, যদি আপনি এতক্ষণ যা পড়াইছে সেগুলো যদি না পারেন, সুতরাং আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। আপনারা যারা এসএসসি আছেন, পরীক্ষা দিচ্ছেন, বা এসএসসি পড়াশোনা করতেছেন, আপনাদের জন্য এই ক্লাসগুলো, ঠিক আছে? ভালো যদি লাগে তাহলে আশা করি অবশ্যই আপনি বন্ধুদেরকে বলবেন। আপনারাই আমার সবচেয়ে বড় মার্কেটিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।